দেখলে দেখলে শর্মা, দেখতে দেখতে বিয়ের কতগুলো বছর পার হয়ে গেল। আমাদের ঘরে একটা সন্তান, এখন ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করতে হবে। তাই তো আমি ওকে দার্জিলিং এ পড়তে পাঠাবো ভেবেছি। এখানে থাকলে ওই একদম মানুষ হবে কি না। বলছো তুমি? হ্যাঁ, কিন্তু রমা, দেবু আমাদের একমাত্র সন্তান। আরে তাতে কি হয়েছে? তোমার মা বাবার ভাই ওর মাথাটা বিগড়ে তুলেছে। তুমি দেখেছো অতটুকু ছেলে তার কথা বলার ধাঁচ কি? কি বলছো তুমি রমা? মা বাবা আর নরেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি ভেবেছি ওকে আর এখানে রাখবো না। দেবুকে আমি দার্জিলিং এ পাঠাবো। শোনো, ওসব কথা ছাড়ো। এই সংসারে তুমি যা বলবে সেটাই হবে। সত্যি? হ্যাঁ, তোমার কথার বাইরে একটা লোক চলতে পারবে না। তুমি তুমি আমার ভাগ্য লক্ষ্মী। তাই বুঝি? হ্যাঁ, তোমার মতো লক্ষ্মী বউ তো আর কারো ঘরে নেই। তুমি শোনো, তুমি তুমি এই সংসারে আসার থেকে সংসারের চাকাটা গড়গড় গড়গড় করে অনেক অনেক উপরে ফেলেছে। আমি এই 7-8 বছরে আমি কোটিপতি হয়ে গেছি। তাহলে হ্যাঁ, তুমি যা বলবে তাই হবে এই সংসারে। সত্যি বলছো? হ্যাঁ, তোমার কথার বাইরে কেউ কিছু করতে চাইলে আমি কর্ণপাতই করবো না। তুমি আমার সোনা বউ, তুমি আমার লক্ষ্মী বউ। ধন্য হয়েছি ওগো ধন্য, তোমার তোমার দরসে হ্যালো হ্যালো হ্যালো
আছে হ্যালো 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 ভালোবাসার আমি যাবো না দেখা করতে। ও মা, সত্যি কথা, উদর ছুটিতে বাড়ি যাওনি, তাই নিজে দেখা করতে এসেছে। তাও বলতে যাবো না। মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই। মা তোমার জন্য কত কষ্ট করে। ছাই কষ্ট করেছে। দাও। ছোটবেলা মায়ের দুধ খেয়েছি, না মায়ের গেলে ঘুমিয়েছি। মা কি কর্তব্যটা করেছে শুনি? মা না আরো কিছু? দাও। তোমরা আমাকে কনভেন্টে পাঠাচ্ছ কেন? এখানে আমি লেখাপড়া শিখতে পারবো না? কত ছেলেরা এখানে পড়ছে, আমি পড়লে মান যাবে তোমাদের? আমি দার্জিলিং যাব না। দেখি তোমরা আমাকে কি করে পাঠাও। আমি যাব না, যাব না, যাব না। দেখো তোমার কাণ্ড। বলে কিনা মা আমার জন্য কি করেছে। আমি দার্জিলিং পড়তে যাব না। ভালো হবে কি করে? বংশটাই যে ছোট লোকের বংশ। মা, দেবু কোথায় গেল? ছেলে খেলা হয়েছে বাপু তোর। যেটা না বলবে সেটাকে বলা যাবে না। আরে ছেলে পুলেরা তো জিতকে ভালো কেন, কি হয়েছে? কি বলছে সে? পড়ছে। ওয়ান হ্যান্ডে পড়তে আমি যাবো না। এখানে কত ছেলে পড়ছে, তারা বুঝি মানুষ হচ্ছে না। মা আমার জন্য কি করেছে? ছোটবেলা মায়ের দুধ খেয়েছি, না মায়ের কোলে ঘুমিয়েছি। ছোট মুখে যত বড় বড় কথা, ঠিক ওর কাকার স্বভাব পেয়েছে। আর গুণ নেই, ছাড় গুণ আছে 16 আনা। নইলে ওর ফার্মে শত শত ছেলে চাকরি করছে, আর ওকে নিতে পারে না। কি সব গন্ডগোল পাকিয়েছি তো নিতে গেছে। তোমার জামাই বলে কোন রকমের সামলে নিয়েছে, অন্য কেউ হলে হালে পানি পেত না। 3 লাখ টাকা সরস্বতী ব্রিজের কন্ট্রাক্ট নিয়েছিল, তাতে এমন মাল মশলা খরচ করেছে, লাভ তো দূরে থাক, উল্টে ঢুকে যাচ্ছিল আরো 50,000। কন্ট্রাক্ট নেবার সময় পরীক্ষা করেনি শৈলে। করেছিল, কিন্তু যে মাল মশলা দেবার কথা তার থেকে যদি 1.5 গুণ বেশি দেওয়া হয়, লোকসান হবে না তাতে? আবার বেয়ের মতো কি বলছে জানো মা? বলছে এই ব্রিজের সঙ্গে আমাদের জাতীয় স্বার্থ জড়িত, কম মাল মশলা দিলে 2 বছর পরেই ব্রিজটা নাকি ভেঙে যেতে পারে। এটাই বলে পেটে নাই ভাত, বেলা সে মাঝে নিজে থাকবার ঠাই নেই, শঙ্করাকে ডাকে। আরে তোর বিয়ের আগে বলি, তোর বিয়ের আগে কি ছিল এদের? না ঘর বাড়ি, না ভক্ত পরিবেশ। তোরটাকে তো হাত ধরে বিয়ে দিয়েছে। সে কি আর আমি জানি না মা? তোমার জামাই তিনি তো আমার 300 টাকা মাইনের কেরানি ছিল।
নুন আনতে পান্তা ফুরে তো। আজকাল কি বলে জানো মা? কি বলে? বলে এই বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু তোমার জন্য হয়েছে রমা, তুমি আমার সৌভাগ্যের লক্ষ্মী। আরে মিছে কিছু বলেনি বাচ্চা। তোর বিয়ের 1 মাস পরেই তো আরিয়া কন্ট্রাক্টর লাইনে নিয়ে এলো শঙ্কর। যাই বলিস বাপু, ওয়াইমন্ত কিন্তু আমার দাদু ভাই। ও তোর পেটে আসবার সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাটা একেবারে গড়গড় গড়গড় করে ঘুরতে লাগলো। তোমার হলো রে মা। হ্যাঁ যাচ্ছি। তোমার বন্ধু কোথায়? তুমি ছেড়ে দাও তার কথা। সকালে বললো যাব, এখন বলছে তুমি রমাকে নিয়ে চলে যাও। আমার শরীরটা ভালো লাগছে না। আসলে বাবা ওর অন্য ধান্দা আছে। কোথায় যাবে তোমরা সন্দেন্দু? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতার ম্যারেজ ইউনিভার্সারি না গেলে অভদ্রর চূড়ান্ত করা হবে। তাছাড়া শর্মা সেখানে কথা দিয়ে এসেছে, সে সেখানে না গেলে তাহলে তোমাদের দেরি করা উচিত নয় বাবু। কথা যখন দিয়েছো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরিস। কাল ভোরেই তো আমার ওই দাদু ভাইকে নিয়ে দার্জিলিং এ যাবি। তুমি তাহলে দেবর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো মা, আমাকে যেন আবার ফিরে এসে ঝামেলা পোহাতে না হয়। এসো স্বর্ণেন্দু। কোথায় যাচ্ছ মামনি? পার্টিতে যাচ্ছি বাপি, তুমি খেয়ে দে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কাল ভোরের ফ্লাইটে আমাদেরকে আবার দার্জিলিং যেতে হবে। আমি তোমার সঙ্গে পার্টিতে যাব। ছি বাপি, ছোটদের সেখানে যেতে নেই। সেখানে নাচ গান হই হুল্লো হবে, সবাই ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ। আমি যাব এখন। অসভ্য ছেলে, বলছে যেতে নেই। তা যাবে না। মা কেমন করে নাচে দেখবে না তুমি? আমি যাবই। বারবার এক কথা ভালো লাগে না দেবো, বলছে যেতে নেই। আমি যাব। দেখ দেবো, আমি যাবই তোমার সঙ্গে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে দাঁড়িয়ে ঘর উঠিয়ে জিত করবে। বারবার বলছি যেতে নেই যেতে নেই, তবে তুমি যাবার জন্য জিত করবে। এত বড় সাহস তোমার, এত বড় স্পর্ধা তোমার। বংশের ধারা, বুঝলি সুরমা? এ হচ্ছে বংশের ধারা। কথায় বলে ঘটে নেই ইন্দি, হজরে গোবিন্দি। মা বারবার বলছে যেতে নেই, তবু বলছে যা ভাই যা ভাই। প্রকুরের লাজে হাজার ঘি মালিশ করলেও কোনোদিন সোজা হবে না। না, সোজা হবে না। আবার যদি জিত করতে দেখি তাহলে চাপতে ছাল তুলে দেব। ছেলে পুলেকে কি করে শাসন করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি যাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করবে? 7টা বিটা 10 যাবে তো চলো। হ্যাঁ এসো। আমি যেন পার্টি থেকে ফিরে এসে দেখতে পাই দার্জিলিং যাবার জন্য তুমি তৈরি হয়ে আছো। অসভ্যতা আমি কিন্তু একদম সহ্য করব না। কথাটা মনে থাকে যেন। চলে এসো। যেমন কুকুর তেমন মুকুর না হলে কি হয়? এবার এসো, খেয়ে দে আমাকে উদ্ধার করবে। আমি খাবো না। কি? তোমাদের ভাত। আমি খাবো না, খাবো না, খাবো না। মেরে ফেললেও আমাকে খাওয়াতে পারবে না। আমি দার্জিলিংও করতে যাবো না। এখানে থেকে আমি লেখাপড়া শিখবো। আমি তোমাকে একটা কথাও বলবো না। সারা রাত নাচ করে বাড়ি ফিরে যদি দেখে তুমি যাওয়ার জন্য তৈরি হওনি, জ্যান্ত মাটি ছুটে ফেলবে। তোর বাপ কেন, তোর বড় মামাও তোকে বাঁচাতে পারবে না। এখনো খেয়ে দে, ঘুমাবি আয়, নইলে অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে। আমি এখানে থাকবো না। যাবো না দার্জিলিং পড়তে। বাড়িতে কাকামুনির কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া
এখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না। বাপি কাকামণি, তুমি এসেছো? আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাবো। সে কি? আর তুমি নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছ? তাই তো আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমি যাবো না অত দূরে পড়তে। সে তো অনেক আগে আমি দাদাকে বলেছিলাম। দাদা যদিও বা রাজি হলো, তোর মা একদম বেঁকে বসলো। বলল কি জানিস, এখানে থাকলে দেবো নাকি মানুষ হবে না। কিন্তু কাকামণি, তোকে ওরা পুরো দোস্তর সাহেব তৈরি করতে চায়, জানিস বাপি? কিন্তু ওরা এটা বুঝতে চান না যে মাতৃভাষাকে অবহেলা করলে উচ্চ শিক্ষা জ্বলন্ত প্রমাণ মাইকেল মধুসূদন মাইকেল, নিজের লেখা কবিতার মধ্যে তিনি তা প্রকাশ করে গেছেন। মাইকেল লিখেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি, পর ধন লভে মত্ত করিনি ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আশ্রি, কাটাইনি বহুদিন সুখ পরিহরি। এই কি শেষ কাকামণি? না রে বাপ্পি না, বাকিটা বলো না। ঠিক আছে, বাকিটা আমি তোকে বাড়িতে গিয়ে শুনিয়ে দেব। বুঝলি বাপ্পি? ঠিক আছে কাকামণি। মাইকেল বুঝি মাতৃভাষা ত্যাগ করে ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছিলেন। এদেশের মানুষ একটু ধন সম্পদশালী হলে ছেলেকে পুরো দস্তর সাহেবদারি করতে চায়। আমি সাহেব হব না কাকামণি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাবো। মামুন আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাবো না অত দূরে। বাপিকে বলবো এখানে কোনো ভালো স্কুলে ভর্তি করতে। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি তোর অপেক্ষায় থাকলাম। আরে নির্বোধ ছেলেটা জানে না, ওর মা যখন বলেছে পাঠাবে তখন পাঠাবে। দাদার সাধ্য নেই তাকে নিবৃত্ত করবার। দাদার কথা ভাবলে আমার আমার না শুধু কান্না পায়। 10 বছর আগের দাদা আর আজকে দাদার মধ্যে আকাশ পাতালে ব্যবধান। মানুষ এভাবে বদলে যেতে পারে এটা আমার জানা ছিল না, এটা আমার আপনি ছেড়ে দেন, জানা ওরা ছিল ছেড়ে দেন। থেকে জিজ্ঞাসা করো কার অনুমতিতে তেমনকে এখানে নিয়ে এলো। আজ ভোরের ফ্লাইটে ওর দার্জিলিং যাবার কথা, কেন কেন ওকে নিয়ে এলো? দাদু ভাই নাকি বাড়িতে আসবার জন্য কান্নাকাটি করছিল। আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না, হ্যাঁ, তোমরা চাও না আমার ছেলে 10 জনের একজন হয়ে উঠুক। তোমরা চাও না আমার দেবু মানুষ হোক। তোমরা চাও না। তুই চুপ কর বাবা, তুই চুপ কর। এই ভগবান, ভগবান সাক্ষী। আরে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা। শোনো, আমার এই সংসারের ভাত যদি খেতে হয় তাহলে আমাদের কথার বাইরে গেলে তার ফল কিন্তু খুব ভালো হবে না। আরে
তেলে ঝোলে খাওয়াচ্ছি, চারতলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন কিন্তু বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের মন কিন্তু আমি পাচ্ছি না। তুই অনেক করে বলিস না চইল, তোদের ওই ছেলে দাদু ভাইকে আমরা একটু বেশি ভালোবাসি। আর দাদু ভাই আমার বুকে পাথর, আর তোর মায়ের চোখে বই। আর ওই নরেন, যে দাদু ভাইকে কতখানি ভালোবাসে সে খবর তুমি জানো না বাবা। 5 বছর আগে তোমরা যখন তেদু দেবুকে মামার বাড়ি পাঠিয়ে দিলে, তখন নরেন 7 দিন ভাত মুখে যায়নি, 3 রাত শুধু কেঁদেছে। এ খবর তোমরা রাখো না, জানে শুধু ওর মা। জানি জানি জানি, মায়ের চেয়ে যে বেশি দরদ দেখায় তাকে বলে জানি। তুমি কি আমাদের সেই শৈল, বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে বলছে শ্রদ্ধা করবে, তাকে নিয়ে আসছে এই ঘর করুক, এই 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 শৈলেন গাঙ্গুলি করবে না। হ্যাঁ 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 বলেছিলাম, কিন্তু বাবা ওই ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছে আমার বউ? তোমাদের কোন পাকার হলে বই দিয়েছে? তোমাদেরকে খেতে দিচ্ছে না, নাকি পড়তে দিচ্ছে না, নাকি জ্বালা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও বাবা, জবাব দাও। হ্যাঁ, জবাব। তোমাকে জবাব দিতে হবে। তোমরা কৃতজ্ঞ বেঈমান। আমার স্ত্রী সুরমা এই সংসারে আসবার পর থেকে এই সংসারের স্ত্রী বৃদ্ধি করেছে, নইলে তোমাদের ছিলটা কি? কি ছিল তোমাদের? কেরানিগিরি করেছি সারা জীবন, কি করতে পেরেছো? অশ্রদ্ধার রাজভোগের চেয়ে ওই শ্রদ্ধার সামান্য ঢের বেশি কাম্য আমার। আর ঘি ভাতের চেয়ে নুন ভাত বেশি মিষ্ট আমার কাছে। কি বললে বাবা? কি বললে তুমি? আমার স্ত্রী সুরমা তোমাদের শ্রদ্ধা করে? এই কথাটা বলতে তোমার জিভটা খুলে বললো না? আমার স্ত্রী সুরমা একটা কথা বলবে না, বলে দিচ্ছি। দাদু ভাইকে কি অত দূর না পাঠালেই নয় খোকা, সকাল থেকে কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। এই তুমি আমার ছেলের ভবিষ্যৎটা ঝরঝরে করে দেবে। ছইল আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তোমরা। আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এই কথাটা তোমরা কি করে বোঝাচ্ছ? আশ্চর্য তোমাদের মনোবৃত্তি। ওরে ওরে খোকা, আমি তা বলছি না, যা বলেছে। আমি বলছি বৌমাকে বলে এখানেই কোনো ভালো স্কুলে ভর্তি করে দিলেই পারতিস। শোনো, যা বলেছো বলেছো, আর কখনো এই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না। এই সংসারের ভাত যদি খেতে হয়, এই সংসারের ভাত যদি খেতে হয়, আমাদের কোনো কথার নাক গলাতে আসবে না। যার সৌভাগ্যে, আমার স্ত্রীর সৌভাগ্যে
তোমরা সুখের মুখ দেখেছো, যার দৌলতে গাড়িতে চড়ে যমুনায় নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কি চোখে দেখো তা আমার জানতে বাকি নেই। একটা কথা মনে রেখো বাবা, তুমি যদি স্নেহ করো, অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। ওই জিনিসটা কোনোদিন একতরফা হয় না। ভগবান, আর কেন, আর কেন? বাবা রে বাবা, শিক্ষিত ছেলে, এই না ওরে সন্তান। ছেলে আমাদের মা চোখে রেখেছে। শান্তি শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে যাচ্ছে। ওগো, তুমি শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ গো? অদৃষ্টির উপরে কারোর তো হাত নেই। জানি, আমিও জানি নুরুর মা, দুঃখ শুধু এই জন্য যে ছেলে আমাদের উঠতে বসতে শুতে খেতে বুঝিয়ে দিচ্ছে বইয়ের ভাগ্যে আমাদের এই কপাল ফিরেছে। অতএব বইয়ের এই হুকুম না মেনে চললে আমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। ওগো, ওগো, চলো না আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। চলে যাব, কিন্তু কোথায় যাব নুরুর মা? অবসর প্রাপ্ত এই কিরানি, বিকল্প কোনো পথ তো আমার খোলা নেই। তুমি জানো নুরুর মা, সারা জীবন কলম পিষেছি, যোগে বিয়োগের অঙ্ক মিলিয়েছি, শুধু নিজেকেই জীবনে অঙ্কটাই মেলাতে পারলাম না নুরুর মা। ওগো, এমন করে তুমি ভেঙে পড়ো না। আমাদের নরুটার যদি একটা চাকরি বাকরি হতো, তাহলে ওদের অসুত্তর অন্য আমরা কিছুতেই মুখে দিতাম না। মা আর ছোট মামা আমাকে নিতে এসেছে, আমি যাব না। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। মাকে তুমি বুঝিয়ে বলো না, অত দূর পড়তে আমি যাব না। ওরে ওরে দাদু ভাই, কাঁদিস নে, তুই কাঁদিস নে। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে তোকে আমি এই বুকের মধ্যে লুকিয়ে রাখতাম। কিন্তু ওরা যে আমার কোনো কথাই রাখবে না। আমি যে নিরুপায় দাদু ভাই, আমি যে নিরুপায়। এই সংসারে আমার কোনো কথাই চলবে না। এখানে এসে লোকের হচ্ছে আমি যাব না। অনেক দুঃখ আছে দেব, নইলে দিদি এলে তোর হাড় মাংস আলাদা করে দেবে। তাই যে, তবু আমি দার্জিলিং যাব না। দেখো হিমাদ্রি, আমার অনুরোধ বাবা, দেবু দুদিন আমাদের কাছে থাক, দেখি আমরা একটু বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করাতে পারি। 10টা নয়, 5টা নয়, একটি মাত্র ওই শিবরাতে বুঝেন না, আমি আপনাকে সন্তান করে দিচ্ছি।
বাপ্পির ছিদের জন্য তোমরা আমাদের দায়ী করছো কেন? 5 বছর বয়স থেকে ও তো তোমাদের আদর্শে মানুষ হচ্ছে। ছুটি ছাটা দেব আমাদের এখানে আসুন। আর হুকুমে ওকে তুমি বাড়িতে নিয়ে এসেছো। হুকুম আর সকল দাঁড়িয়ে হয়ে যাবার কথা। কেন তুমি ওকে বাড়িতে নিয়ে এলে? তোমার অদিষ্ট সুপ্রসন্ন যে কাল আমি বাড়িতে ছিলাম না, না হলে তোমার হাড় মাংস আমি দেখো হিমাদ্রি, তুমি কিন্তু স্বাধীনতার সীমানা ছাড়িয়ে যাচ্ছ হিমাদ্রি। আরে যা যা, এই দেখি দাদার মাথায় কাঁঠাল ভেঙে যাচ্ছে, তার আবার বড় বড় আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয় হিমাদ্রি। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো ভদ্রভাবে কথা বলো। খোকা খোকা এখান থেকে যা বাবা, কি হবে ওদের সঙ্গে ঝগড়া করে? আমার ছেলে যদি আমার বসে থাকতো, তাই এই বাইরের লোক এসে আমাদের সোনার সংসারে নাক গলাতে পারতো না। ঝগড়া বিবাদ আমিও করতে চাই না বাবা, কিন্তু ওরাও যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে, আমিও কিন্তু ছেড়ে কথা। কি করবে? দেখো বৌদি, ছেলেটাকে কাল চোরের মতো বাড়ি থেকে নিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে মজাটা টের পাই। দেবো, এদিকে আয়। না আমি যাব না। দেবো, চলে আয় বলছি। না আমি দিদার কাছে থাকবো। দেবো, মা গো মা, আজকের এই দিনটা না হয় দাদু ভাই আমাদের কাছে থাক। আয়, আপনি চুপ করুন। বলেছে না আমার কোনো কাজের মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। দেবো, মুখের কথাই হবে না দিদি। ধরে নিয়ে খা করতে দিয়ে দেয়, বেটা সোজা হয়ে যাবে। কথাই বলে আমার নাম মধুর সাথে। মেরে ছেলেগুলো মানুষ করা যায় না হিমাদ্রি। ওর অবচেতন মনে মায়ের উপর জমা হয়েছে পুঞ্জীভূত অভিমান। যে সন্তান জন্মের পর থেকে মায়ের বক্ষ সুধা পান করেনি, সে সন্তান কোনোদিন মাকে ভালোবাসতে পারে না। দেবো, তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারাটা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এখনো চল বলছি। তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। 10টা নয়, 5টা নয়, একমাত্র ওই শিবরাতে চলতে। কিরে, আমার কথা কি কানে গেল তোর? এখনো হেমর সঙ্গে বাড়িতে চলে যা বলছি। যাও দাদু ভাই, মায়ের অবাধ্য হতে নেই। গরমের ছুটিতে এসে আমাদের কাছে না হয় 2-4 দিন থেকে যেও। যাও যাও দাদু ভাই। না আমি যাব না। দেবো, যাব না যাব না যাব না। তবে রে যাবে না। এই চলুন, চলুন, চলুন বলছি, চলুন, চলুন, এই, চল, যাবে কিনা? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ আমি ওকে শেষ করে ফেলবো। ইতর ছোট লোক। যাও, ঘরে গিয়ে বিশ্রাম করে যাও, আমি ওকে নিয়ে আসছি। এই এতটুকু ছেড়ে দেখেছেন জনগণ? এত মার খেলো, এক ফুটা চোখে জল নেই। বড় হলে একটা মাল যে হবে না, আর দেখতে হবে না। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। 100 শতাব্দীর মুখ তুই উজ্জ্বল করতে পারবি। তোমার মা, বাবা আর ভাইয়ের জন্য এর এতখানি অধঃপতন হয়েছে। ওদেরকে তুমি বলে দাও আমার ছেলের জন্য
এই শোন দেবু, কেন ওর অবাধ্য হচ্ছিস বলতো? আয় আয় আমার কাছে। জীবন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ যাবো। দিদাকে মা ধাক্কা মারলো কেন? দাদুকে ঠেলে ফেলে দিল কেন? এর বিচার তোমাকে করতে হবে বাবা। দেবু, তোমার মা বাবাকে যারা শ্রদ্ধা করে না, আমি তাদেরকে শ্রদ্ধা করবো কেন? এই যে তুমি এমন দামি পোশাক পরেছো, মা দামি শাড়ি পরেছে, আমার দাদু দিদা ভালো কাপড় নেই কেন? মা মা যদি গুরুজনকে অশ্রদ্ধা করে, আমাকে কোন মুখে বলে তুমি সত্য হও? শুনবো না তোমাদের কারো কথা। আমি শুনবো না, শুনবো না, শুনবো না। এইসব ওকে কারা শিখিয়েছে মা? ওরে ওরে শৈল, তুই বলতে চাস আমরা আমরা ওকে শিখিয়েছি? আরে একটু বলা বলির কি আছে? তোমরা নিশ্চয়ই ওর শিশু মনটাকে বিষিয়ে তুলেছ। 10-11 বছরের একটা বাচ্চা ছেলে কি করে বলল বা দিদাকে শ্রদ্ধা করে না? তোমরা দুজন নিশ্চয় ওর সামনে এই সব নিয়ে আলোচনা করেছো। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয় তোমরা আলোচনা করেছো। নইলে ও কি করে বলে মা দামি কাপড় পরে আর দিদার পরনে সস্তা কাপড়? ওরে শৈল, শোনো মা, শোনো, তোমাদের কপালে অনেক অনেক দুর্ভোগ আছে। শত চেষ্টা করে আমি তোমাদের দুর্ভোগ ঘোচাতে পারবো না। ছি, 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 ছি। এই তোমাদের মনোবৃত্তি, সুরমা যে দামের শাড়ি পরবে তোমাকেও তাহলে তাই করতে হবে। ছি, 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 ছি। ওরে কুকা, তুই বিশ্বাস কর। আমি শোনো মা, শোনো, আমি কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। তোমাদের দুজনের গায়ের জ্বালা আমি বুঝি। ওই নরেনকে যদি আমার ফার্মে মোটা মাইনের চাকরি দিতে পারতাম, আমার ছেলে ওই দেবুর কানে কোনো অন্ত্র দিত না। কিন্তু যতই তোমরা বীজ ঢালতে চেষ্টা করো না, ওই নরেনের মতো অপদার্থের চাকরি আমার ফার্মে হবে না। আমি ওই রাস্তায় থেকে লোক ধরে এনে চাকরি দেবো, তবু ওই কুলাঙ্গা থেকে নয়। তুই শুধু শুধু আমাদের সড়ক করে গেলি, এই ভগবান সাক্ষী। আমরা যদি দাদু ভাইকে কোনো খারাপ যুক্তি দিয়ে থাকি, তাহলে আমাদের মাথায় যেন বজ্রঘাত। ওগো, এই সমস্ত তুমি কি বলছো? ওগো ওগো, কাকে বলবো, কাকে বুঝাবো আমার এই মনের ব্যথা? কত আশা করে এই ছেলে মানুষ করেছিল, আশা, হায় রে আশা, আশা।
স্বপনের মায়া বাস্তবে গায়া আশা হায় আশা দয়া আশা ভাবিব নে আমি ভবনাথের সঙ্গে হেসেছে উঠে উঠে ভাবিব নে ভবনাথের সঙ্গে হেসেছে উঠে উঠে স্বপন টুটিল আশা না মরিল স্বপন টুটিল আশা না মরিল শুধু স্মরণাব আশা জীবন সাগরে সবাই ফুটে ফুল ফুল সে তো নয়, জীবনের ফুল জীবন সাগরে সবাই ফুটে ফুল ফুল সে তো নয়, জীবনের ফুল কবু আশায় পারে না সারি কবু আশায় পারে না সারি আশায় রাখতে হয় আশা আইরে আশা আশা ভগবান আর কত তুমি ঠিকই বলছো হারান। আশা শুধু মায়া মরুচিকা। তবু তোমাকে কেন বেঁচে আছি বুঝতে পারছি না। এইভাবে বেঁচে থাকা আছে মরে যাওয়া ঢের বেশি কামের, ঢের বেশি কামের। মানুষের সব আশাই কি পূরণ হয় না, সব বাসনাই কি সার্থক হয়? ছেলে মেয়ের শান্তিতে মা বাবার শান্তি, ওদের আনন্দে মা বাবার আনন্দ, ত্যাগের মধ্যে মাত্রের প্রকাশ। হারান সে কথা তো আমিও জানি, কিন্তু আমার এই মনটাকে যে আমি কিছুতেই প্রবোধ দিতে পারছি না। একটা সন্তান এই পৃথিবীতে আনতে মার যে কষ্ট হয় সে শুধু মাই জানে, আর কেউ না।
10 মাস 10 দিন কঠিন নরক যন্ত্রণা ভোগ করে যাকে এই পৃথিবীতে নিয়ে এলাম, সেই সন্তান যদি মায়ের প্রাণে আঘাত দেয় তাহলে মা কি করে সহ্য করে? মা কি করে সহ্য করে? আমি আর পারছি না, আমি আর পারছি না, আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না, আমি আর পারছি না। জীবন সাগরে সদাই ফুটে ফুল, ফুল সে তো নয় জীবনের ভুল, তবু আশা আমি পাই না ছাড়িতে। তবু আশা আমি পাই না ছাড়িতে, আশায় কাঁদিতে হয়, আশা যে অবিরাম চলছে ভাঙ্গার খেলা, যৌথ পরিবার ভাঙছে, ওই ছেলেরা স্কুল কলেজের চেয়ার ভাঙছে, নাবালক ছেলে মেয়েরা বাক্স ভেঙ্গে ওই সিনেমায় লাইন দিচ্ছে, ওই ওই রাজনৈতিক দাদারা দল ভাঙছে আর স্ত্রী ভাঙছে স্বামীর ভালোবাসা। এই 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 বিরাট ভাঙনের মধ্য দিয়ে আমি আনন্দের অবক্ষয়ের তরিবে চলছি। You are a naughty boy. সত্যি বলছিল মা, সিঁদুর মুছে ফেললে এখনো তোমাকে বিয়ে দেওয়া যায়। যাই বুঝি, সেই চেষ্টাই করে দেখবো নাকি আর একবার? তা দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলছি, পাত্র পক্ষ যদি বুঝতে পারে 12-13 বছরের একটা সন্তান আছে তোমার, আমার নামে কুকুর বসো, এখনো লাভলি ফিগার তোমার, ইউ আর এ বিউটিফুল লেডি। এই লোভ লাগছে বুঝি? দাঁড়াও দাঁড়াও, আজই তোমার বন্ধুর কাছে গিয়ে আমি সব বলে দেব। আমি ভয় করি না, ওই শৈলেনও জানে তোমার প্রতি আমার কুঞ্চিত দুর্বলতা আছে। জানে বুঝি? সাগরে মতোই গভীর, আকাশের মতো অসীম, আমার এই মন তোমাকে দিলাম, তোমারই ছিলাম, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তাই বুঝি? সাগরে মতোই গভীর, আকাশের মতো আছি, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, সাগরের মতোই গভীর। এ বুকে প্রাণ করে রাখবো তোমায়,
কোনো পরোয়া করি না রে মা। বাহ, 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 বাহ। 50 দশকের যুব মানুষ বলিহারি। Shut up, rascal! হ্যাঁ, হ্যাঁ। আমি রাখছেন আর আর তুমি কি? তুমি তুমি এই সমাজের জীবন্ত পাপ, একটা বিবেকহীন পশু, একটা বিবাহিত নারীর অচেতন মনে ওই ঘুমন্ত স্পৃহারে সুরসুরি দিয়ে এই ঘর ভাঙ্গানো পরিক্রম করছো শালা। শালার নরকসুকতা কর। বেরিয়ে যাও বল সেখান থেকে, নইলে তোমাকে আমি এমন শিক্ষা দেব যে তুমি জীবনেও ভুলতে পারবে না। শিক্ষা শিক্ষা দিবে তুমি আমাকে? আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গণ্ডূষ ভরে পান করেছি। ওই তলা ফোটা সমাজের তরুণীতে উচ্ছৃঙ্খলতার নোরা জল ঢুকে বরাডুবি হতে চলেছে। অথচ ওই যাত্রীরা নির্বিকার। আর আমি সেই জল সেচার ব্যবস্থা করছি। পাগল! পাগল! এই 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 তুমি কি বিদ্যাসাগরের উত্তম পুরুষ? তুমি কি ওই নেতাজির বংশধর? তুমি সেই অগ্নিসীন সূর্য সেনের আত্মীয়? তুমি কি ওই সেই ভুরিবালামের তীরে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে জ্বলেছ? হ্যাঁ রে পাগল, জানিস না তুই? না, তোমরা তাদের কেউ নয়। জ্ঞান পাই প্যান্ট পরে এই ধ্যান থাকতে হাস্য শুনেছ তুমি ব্যগ্র শিশু ক্ষুদিরামের নাম? শুনেছ তুমি বিনয় বাদল দীনেশের কথা? জানো তুমি কে ছিল ওই সূর্য সেন? আমার ভাবতেও ঘৃণ্য হয়। তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আবার কে? ঊর্ধ্বঙ্গে নাম মাত্র বসন, কাপড় নেমে এসেছে নাভির নিচে। তুমি নাকি আবার সন্তানেরও জননী। এর অর্থ জানো না? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, ওই বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি তোমার মতো ওই নাভির নিচে কাবু করতেন। বাংলার বাঘ আশিত সেন গর্ভধারণী ঊর্ধ্বঙ্গে বসন ছিল না? ওই নেতাজি সুভাষচন্দ্রের জননী কি তোমার মতো নির্লজ্জ বেহা ছিলেন? শোনেন এই ছোট লোকটাকে
থাক থাক, আমার গায়ে হাত দিতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। তবে হ্যাঁ, যাবার বেলা তোমাদেরকে আমি একটা কথা বলে যাই, তুমি দেবানন্দের মা হতে পারো, কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমালিনী হতে পারো, কিন্তু শিবের বউ হৈমবতী হতে পারবে না। ওই ছোট লোকটার কথাগুলো আমার গায়ে কাঁটার মতো বিচ্ছিল, ইচ্ছা হচ্ছিল ধরে দুঘা লাগিয়ে দে। লেট হিম গো, চলো কোন হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে, একটু দেয়ার না খেলে মাথাটা ছাড়বেই না। হ্যাঁ চলো ঠিক আছে, চলো। অনুগ্রহ করে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা, নইলে উপোস করে মরে যেতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না, চন্দ্রিমা বললেন। দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, তিনবার আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের বেশি কোথাও তুমি টিকতে পারলে না। ওরা আমাকে ইলিগাল কাজ করতে বলছেন। চুপ করা পদার্থ, যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, এই মাথা গুজবার এতটুকু আসতে না, তাদের আবার লিগালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন, স্বয়ং ভগবান এসে ঘুচাতে পারবে না। আপনার ফার্মে না হয় একটা ব্যবস্থা করে দিন। না, আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর নয়ন দুটোই ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শ স্বামীতা, সত্যবাদিতা তোমাদের জীবনের মূল মন্ত্র। এখন আদর্শ ধুয়ে ধুয়ে জল খাও, আমার কিছু করবার নেই। আজ দুদিন আমরা উপবাসী, দয়া করে 500 টাকা দিন দাদা। তোমার কাছে বোনটাকে দিয়ে দিয়ে আমি চোরের দায়ে ধরা পড়িনি অনন্ত। যে অপরাধ বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবে না, তার গলায় দড়ি দিয়ে বলা উচিত। দাদা 500 টাকা কেন, 5টা পয়সাও আমি তোমাকে দেবো না। ভস্যে ঘি আমি অনেক ঢেলেছি, আর ঢালতে প্রস্তুত নই। আপনি আমার আত্মীয়। না না, তোমার মতো অপদার্থকে আত্মীয় বলে আমি স্বীকার করি না। আমার ছোট তাহলে বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও, গলায় দড়ি দিয়ে বলো। দাদা দাদা আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি যখন নিজেকে খাপ খাইয়ে দিতে পারলাম না, তখন আমার মরাই উচিত, মরাই উচিত। মনের একটা জোর থাকা চাই, সেই স্ট্যামিনাও তোমার মধ্যে নেই। সাধুতা সত্যবাদিতা যুগ এটা নয়, এটা হচ্ছে ঠক প্রবঞ্চনার যুগ, জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে 12-14 বছরে আপনি লক্ষ্যপতি হতে পারতেন না দাদা। অনন্ত, এই কুৎসিত পৃথিবীর নোংরা পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। অনন্ত, এই দুর্বিষ দারিদ্রের বোঝা বহন করবার চেয়ে চলন্ত গাড়ির তলায় শেষ করে দিব আমার দুঃখের জীবন। হে পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে আমি যখন এদিকে খাপ খাইতে পারলাম না, বিদায়।
দিবি তুমি বড্ড বাজে কথা বলো মা। সাহায্য করুক আর না করুক সে বুঝবই শৈলেন। তুই থামতে বাপু। আরে আমার মেয়ে জামাইয়ের ভালো মন্দ আমি বুঝবো না? কথায় বলে নিষ্কর্মা শ্বশুরের বচন মিঠে, বসে বসে খাচ্ছি তো। কেরানিগিরি করে যা পেয়েছিল মেয়ের বিয়ে দিয়েই তৃপ্তির। তুমি বড্ড বাজে কথা বলো মা। তোমার মেয়ের জন্য তোমার অন্তরে যতখানি মায়া লাগে ওদের মেয়ের জন্য তো ওদের অন্তরে ঠিক ততখানি মায়াই লাগবে। আর তাছাড়া অনন্তরে দুর্ভাগ্যের জন্য তাই হচ্ছে ওই শৈলেন। কি বলছো দাদা? তোমার ভগ্নিপতি? হ্যাঁ সুরমাম, আমি ঠিক কথাই বলছি। অনন্ত যেদিন গাড়ির তলায় ঝাঁপ দিয়ে পড়েছিল সেদিন ওই শৈলেরই থেকে উত্তেজিত করেছিল। কোন এক দুর্বল মুহূর্তে এই কথাগুলো ও আমাকে বলেছে। কিন্তু গরিব আত্মীয় স্বজনদের সাহায্য করা উচিত। হঠাৎ ধন সম্পদ প্রাপ্তিতে শৈলেনের হয়তো মাথা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সুরমা, তুই তো অর্থ সম্পদ নতুন দেখছিস না। মরণ দোষ। অর্থ সম্পদ নতুন দেখছে না বলে টাকা পয়সা খোলাম খুঁতির মতো উড়িয়ে দেবে নাকি? ওর শ্বশুর শাশুড়ি খাচ্ছে খাট, দেওরটা দে সারের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটাকে কেন বসিয়ে বসে খাওয়াতে হবে? বাঙালি যৌথ পরিবারের এটাই তো রেওয়াজ মাম। সংসারের একজন রোজগার করবে আর 10 জন বসে বসে খাবে। মা, দোহাই তোমার, ওদের সংসারের মধ্যে তুমি আর মাথা গলিও না। ওই যে চা এসে গেছে, চাটা দাদাকে দাও। দাদা, চা নাও। হ্যালো, হ্যালো। আচ্ছা আচ্ছা, তোদের এই নতুন ছিটাকে কবে রাখলি? ও মা, ছি কোথায়? আরে ও তো আমার শাশুড়ি। ও দাদা, তোমার চশমার পাওয়ারটা না এবার সত্যি সত্যি বাড়াতে হবে। তুমি একটু তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে নাও দেখিনি। ও, ইনি ইনি তাহলে তোর শাশুড়ি? হ্যাঁ, কিন্তু দেখ পোশাক পরিচ্ছদ সিয়ের মতো কিনা, তাই হয়তো আমার দেখতে একটু ভুল হয়েছে। বাহ, বেশ বুদ্ধি আছে দেখছি। অযথা ছেলের পিছনে এতগুলো টাকা খরচ করবার কোনো মানেই হয় না। হ্যাঁ, না মানে না 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 না, তুই ঠিক কাজই করেছিস। আমি আমি ভাবছি আজ থেকে তোদের পথে অনুসরণ করব। দুটো ছিন বাড়িতে বসে বসে মাইনে নিচ্ছেন, ওদেরকে ছাড়িয়ে কাল থেকে সেখানেই আমি আমার মাকে বহাল করব। হ্যাঁ মা, হ্যাঁ। রমা তো আমার বোন। রমা যদি ওর শাশুড়িকে দিয়ে যে কাজ করাতে পারে তাহলে আমি কেন পারবো না? মুখ্যতা হরিরাজকে আমি আজই বাড়ি থেকে চোখ করে তাড়িয়ে দেবো। দুটো দাসী বাড়িতে বসে বসে মাইনে নিচ্ছেন, তার আমি তাই সহ্য করবো না। কাল ওদেরকে তাড়িয়ে দিন, সেই জায়গায় তুমি হবে আমার বিনে মাইনের ঠিকানা। কাল থেকে তুমি হবে আমার বাড়ির বিনে মাইনের ঠিকানা।
তোমরাই বলেছো, নইলে আমার দাদার তোমাদের জন্য কেন এত মাথা ব্যথা? আমি তোমাকে জিজ্ঞাসা করেই তো বাড়ির ঝিঁচাকো সব ছাড়িয়েছিলাম। কি ছাড়াইনি? বলো বলো, আমি জিজ্ঞাসা করেছিলাম কিনা? তখন তো খুব বলেছিলে 30 বছর ধরে সংসার সামলাচ্ছি, বলনি? হ্যাঁ মা, আমি বলেছি। আমার অদৃষ্ট না অনেক দুর্ভোগ আছে। এই আমার মতো মেয়ে বলে তোমাদেরকে আমি ভাত কাপড় দিয়ে পুষছি। অন্য কেউ হলে বাড়ি থেকে না দূর দূর করে ঘর ধরে বের করে দিত। একটা মিটমিটে ডান, দেখো না যেন ভাজা মাঝখানে উল্টে খেতে জানে না, যত সব। বৌমা, মা চলে এসো। ও ঠাকুর, আর কেন ঠাকুর? এবার তুমি আমাকে মনে করো ঠাকুর। কথায় কথায় অসুর বান্দা দিয়ে দিলে বলি কবে তুমি ভালো কাপড় পরেছো? আরে আজ না হয় আমার মেয়ে দৌড়বে, তুমি খেতে করতে পারছো। আগে কি ছিল তোমাদের? বিয়ান কথায় বলে ঈশ্বর বাহাদুরের মতন মিঠে বসে বসে খাচ্ছি চল মিঠে। পেটে নেই ভাত, বেলা সেবা আমার মেয়ের বলালে বুঝলে, আমার মেয়ের বলালে দয়া মায়া আছে, তাই তেলে ফুলে খাওয়াচ্ছে। নইলে ভিক্ষে করো, বুঝলে, ভিক্ষে করো। আর কেন, আর কেন ঠাকুর, আর কেন? এবার তুমি আমাকে মনে করো দয়াময়। এবার তুমি আমাকে মনে করো। বারে ছেলের বিয়ে দিয়ে সুখ শান্তি একেবারে তেলের মতো গড়িয়ে পড়ছে। আমার সুখ শান্তি রাখবার কোনো জায়গা নেই। আমি তাহলে এখন কি করব দাদা? ওর এই অবস্থা, ঠাকুর তো বেকার, আমি একটা অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে পৌঁছে দিয়েছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তো তোদের বোঝা বহন করা আমার পক্ষে সম্ভব নয়। দাদা তাহলে কিছু টাকা পয়সা দাও, একটা স্টেশনের দোকান দিয়ে বসু। টাকা পয়সা এখন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাদা তিনটে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে, আমার সেই ছেলে দেবুকে প্রতি মাসে 10,000 করে টাকা পাঠাতে হচ্ছে। এরপর আছে আত্মীয় স্বজন, লোক লৌকিকতা। এসব যদি তোরা না বুঝিস। বেশি আমি চাইনি দাদা, 1000 টাকা তুমি অন্তত দাও। প্রতি মাসে তুমি একটা করে পাঠিয়ে দিচ্ছ, তাতে তোমার অনেক খরচ হচ্ছে দাদা। হ্যাঁ তা হচ্ছে, তবে তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সুদিন দিয়েছে দাদা। তুমি যদি এই দুঃসময় আমাকে সাহায্য না করো, কার কাছে গিয়ে আমি হাত পেতে দাঁড়াবো দাদা? এই দেখ চন্দ্রা, এখন আমার পক্ষে টাকা পয়সা দেওয়া সম্ভব নয়। সুরমা, আমার স্ত্রী সুরমা আসছে মাসে পশ্চিমে বেড়াতে যাবে। মা বলেছে আমিও যাব, কাজেই মা পশ্চিমে বেড়াতে যাবে, বাবাও যাবে, তাহলে
আমার যদি এরকম দুর্বিবেক না হতো আমিও তাহলে মার সঙ্গে 2-4 দিন ঘুরে আসতাম দাদা। এই চন্দ্রা, মা সংসার ফেলে যাবে কোথায়? এই যে বললে মা যাচ্ছে। ও মা মানে আমার শাশুড়ি, মানে সুরমার মা। দাদা আমার শাশুড়ি। বিংশ শতাব্দীর 50 দশকের ওই যুব মানুষ, তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই। মা বেটিকে সংসারের ঘানিতে জুড়ে দিয়ে আর ওই শাশুড়ি মাকে দর্শন দেখুন, Let me reach my word. এই সমাজটাকে আমি তীর্যক দৃষ্টিতে দেখেছি। আর আজকের এই সমাজে আসলের চেয়ে যে নকলের কদর আমি এ যুগের তরুণেরা ওই বিবেকানন্দের খবর থাকে না। ধর্মেন্দ্রের শর্ট করেন। ঢেকুটি আপনি একটা শিক্ষিত ছেলেকে ডেকে জিজ্ঞাসা করো, বলতে পারবে উল্লাসকর দত্তকে? আমি জানি। তুই জানিস? লক্ষ লক্ষ অঙ্গ সন্তানের মধ্যে কজন জানে তাই বল। ধান বানতে শিবের গীত। শিব অর্থ সুন্দর, আর সেই সৌন্দর্যে অপমৃত্যু ঘটাচ্ছ ওই তোমরা। ভব সকল স্মৃতি ধ্বজা ধরে অবক্ষয়ের মধ্যে এগিয়ে চলেছে। দাদা একটা স্ট্রিট ডগ। আমি তাহলে এখন কি করব দাদা? বললাম তো, এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমি কি উপোস করে মরবো দাদা? এই শোন, তুই চলে আয় আমাদের বাড়িতে আমার কাছে। দিনে মাইনায় ঝিয়ের কাজ করতে চন্দ্রিমা, মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার মনটাকে জিজ্ঞাসা করো দাদা। মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্দ্রিমা, চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না দাদা। তুমি বুকে হাত দিয়ে বলো তো, বিয়ের আগে তুমি যা ছিল আজও তুমি তাই আছো? তোমার মানসিক পরিবর্তন হয়নি দাদা? তোর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোর মতো বোনের মুখ দর্শন করতে আমি চাই না। সারাটা জীবন আমি তোদের পিছনে স্নেহ মমতার অপচয় করেছি দাদা। তোকে শুধু আমি লেখাপড়া শিখাইনি, নাচ গানও শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ জুগিয়েছি। অথচ তুই এমন বেঈমান। শুধু ওই নয়, তোমাদের বংশটাই হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। তোমার ভাই আমার মাকে যায় না তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। সুরমা, আমার মা নাকি তোমাদের সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমার মায়ের মুখে নাকি বিষ। এইসব কথা শুনেই
কে বলেছে সব? আমি বলেছি দাদা, আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ দাদা, চন্দ্রিমা তোর বোন, তাকে তুমি সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি। বাইরের লোক এসে সেখানে নাক গলাবে কেন? শুনেছো শুনেছো, আমার মা নাকি বাইরের লোক। এই, আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে না। বলো বলো তোমার শাশুড়ি মাতাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, মাকে তো তুমি রাধুনি করে জেল পোস্টে পাকাপাকি বহাল দিয়েছে। সত্যি সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। সত্যি সত্যি দাদা, তুমি মহাপুরুষ। এটাও আইস চেক এটাও ট্রাস্কেল। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। দাদা কোনো কথা নয়, এতদিন বেথায় আমি ভস্যে ঘি ঢেলেছি, কিন্তু আর ঢালতে প্রস্তুত নই। দুষ্ট বলদের চেয়ে আমার শূন্য গোয়াল ঢের ভালো। বেঈমান ভয় থাকার চেয়ে না থাকায় ঢের মঙ্গলে। বিয়ে করেছে আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও ওকে তোমরা শান্তিতে রাখতে দাওনি, অথচ আমার এই সৌভাগ্যের মূলে আছে ওর অক্লান্ত চেষ্টা। বেহায়ের মতো এখনো দাঁড়িয়ে আছে। আরে আমাকে কেউ এমন কথা বললে না, আমি গলায় দড়ি দিয়ে মরতাম। নির্লজ্জ আমি অনেক দেখেছি, কিন্তু এই তোমাদের মতো বেহায়া আমার চোখে আর একটাও পড়েনি। যত সব। তোমার কাছে সত্যি দাদা আমি কৃতজ্ঞ। তবে আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। তবে আজ দাদা তুমি আমায় দূরে সরিয়ে দিলে। একদিন তুমি তো দাদা সত্যি আমাকে ভালোবাসতে। মনে পড়ে দাদা সেই ছোটবেলার কথা। শীতের চাদর ছিল না বলে চড়াচড়ি করে রোদে বসে থাকতাম। রাতে একটা ছিঁড়া কম্বল গায়ে তোমার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। সবরিদের বলতো আমার একটা চোর মেরেছিল বলে ইট মেরে মন্টুর মাথা ফাটিয়ে দিয়েছিল। চোরদা নরেন,